আবারও হিন্দু ধর্মের অপমান করলেন কবির সুমন। এর আগে মা কালীকে তিনি অপমান করেছিলেন, আর এবার ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন তিনি। প্রশ্ন উঠছে, হিন্দু ভূমি ভারতবর্ষে বারবার কিভাবে কবির সুমনের মতো লোকেরা আমাদের দেবদেবীকে অপমান করার সাহস পায়, এই নিয়েই আমাদের আলোচনা। পাশাপাশি আজ কবির সুমন কতটা নোংরা মানসিকতার লোক, সেই তার মুখ এবং মুখোশের তার আসল চরিত্র তুলে ধরবো আপনাদের সামনে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই, যেটা দিয়ে শুরু করেছিলাম। সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন কবির সুমন। সেখানে তিনি কয়েকটা গান এবং তারপর মিডিয়ার সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্য দেন, রাম মানে বাংলায় কেবলমাত্র রাম পাঠা, রাম ছাগল, রাম দা, রাম শয়তান, রাম খচ্চর ইত্যাদি শব্দগুলো নাকি আগে ব্যবহৃত হতো, বর্তমানে শুধু রাম শব্দ ব্যবহৃত হচ্ছে। দেখুন তার ভিডিও। আমরা আগে রামের সঙ্গে রাম খচ্চর, রাম শয়তান, রাম দা, রাম ছাগল এইগুলো, এবারে রাম এসে গেল, এবং সেটা কিন্তু একজন কেউ করছে না। গ্রামে গ্রামে হনুমান মন্দির কারা করছে এগুলো? হিন্দুত্ববাদকে রুখতে হবে, হিন্দুত্ববাদকে রুখতে হবে। সোজা কথা, ওটা তো আমি সেটা বলতে পারিনি। তিনি বলেন, আজকাল নাকি গ্রামে গঞ্জে অনেক বেশি হনুমানের মন্দির তৈরি হচ্ছে। তিনি এটাও বলেন, হিন্দুত্ববাদকে রুখতে হবে, ফ্যাসিবাদকে রুখে দিতে হবে। তার এই মন্তব্যের পরপরই ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মানুষজন প্রশ্ন তুলছেন, যদি লজ্জা লেখার কারণে তসলিমা নাসরিনকে তথাকথিত বাম আমলে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়, তাহলে হিন্দু ধর্ম এবং ভগবান শ্রীরামকে অপমান করার কারণে কেন তাড়িয়ে দেওয়া হবে না এই কবির সুমনকে? শুধু হিন্দু বিদ্বেষী নয়, এই কবির সুমন কতটা ঠগ, জোচ্চোর, ফেরেপ্পাবাজ এবং বিকৃত নোংরা মানসিকতার ব্যক্তি, তার প্রত্যেকটা উদাহরণ আপনাদের সামনে রাখবো প্রমাণ সমেত। প্রথমেই আসা যাক, কে এই কবির সুমন? আমরা তার গান বহু শুনেছি, এক কাপ চাই আমি তোমাকে চাই ইত্যাদি অনেক কালোজয়ী গান তিনি লিখেছেন, কিন্তু আদতে এই মানুষটা কে, কেমন সেই মানুষ, আজকে বলবো সেটাই। এই কবির সুমনের জন্ম কলকাতাতেই। পিতৃদত্ত নাম সুমন চট্টোপাধ্যায়। সুমন চট্টোপাধ্যায় প্রথাগত পড়াশোনা শেষ করে আমেরিকাতে পাড়ি জমান বিভিন্ন কাজের সন্ধানে। সেখানে গিয়ে তিনি ভয়েস অফ আমেরিকা বলে একটি সংস্থায় কাজ নেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় নাজমা বলে বাংলাদেশের এক কলিগের সঙ্গে, মানে সেখানে নাজমাও কর্মরত ছিলেন। দুজনের মধ্যে প্রেম হয়, 10 বছর তারা একত্রে থাকেন। তারপর দুজনে কলকাতা ফিরে আসেন এবং নাজমাকে বিয়ে করার জন্য প্রথমবার ধর্ম বদল করেন সুমন চট্টোপাধ্যায় এবং নাম নেন মোহাম্মদ ফারুক। ভালো কথা, মোহাম্মদ ফারুক হয়ে তিনি নাজমাকে বিয়ে করলেন এবং বিয়ে করার পর জার্মানি পাড়ি জমালেন কাজের জন্য। কিন্তু জার্মানিতে গিয়ে তাদের সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় তাদের। সেখানেই পরিচয় হয় মারিয়া নামে এক মহিলার সঙ্গে। সেই মহিলাকে তিনি বিয়ে করেন এবং ভার্জিনিয়া বলে এক মহিলাকে, মানে কন্যাকে তিনি দত্তক নেন। ভালো কথা, দ্বিতীয়বার বিয়ে হতেই পারে, কিন্তু এখানেই একটা টুইস্ট রয়েছে। দ্বিতীয়বার বিয়ে করেন যখন সুমন বাবু, তিনি মোহাম্মদ ফারুক থেকে সুমন চট্টোপাধ্যায় হয়ে যান আবার। মানে প্রথম বিয়ে করার সময় একজন ব্যক্তির নাম ধর্ম পরিবর্তন হলো, তিনি সুমন চট্টোপাধ্যায় থেকে মোহাম্মদ ফারুক হলেন। আবার দ্বিতীয়বার বিয়ে করার সময় তিনি মোহাম্মদ ফারুক থেকে হয়ে গেলেন সুমন চট্টোপাধ্যায়। এইটাকেই কি ওই ছোটবেলায় আমরা পড়তাম বা বলি 420 গিরি বা 420 গিরি বলে? আমার জানা নেই। এখানেও সুমন বাবুর একটা কীর্তি রয়েছে। সেই মারিয়ার ওপর তিনি গার্হস্থ্য হিংসা চালাতেন, তাকে মারধর করতেন, যার জন্য নালিশ করেন পুলিশে মারিয়া এবং রীতিমতো মুচলেকা দিয়ে আত্মপক্ষ সমর্পণ করতে হয় সুমনকে। তারপর তিনি জামিন পান।
এখানেই ইতি হয় জার্মান পর্বের। তারপর তিনি কলকাতায় ফিরে আসেন। এরপর ঘন ঘন বাংলাদেশে যাওয়া আসা শুরু হয় সুমনের, এবং সেখানে গিয়ে তিনি সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং বিবাহের একটা বিষয় চলে, কিন্তু তখনও পর্যন্ত তিনি ডিভোর্স দেননি মারিয়াকে। তৃতীয় বিয়ে করতে হবে, তাই তিনি আবারও নাকি ধর্ম পরিবর্তন করলেন। এইবার সুমন চট্টোপাধ্যায় থেকে নাম হয়ে গেল কবির সুমন। এ যেন ঠিক আয়ারাম গয়ারামের কেস, একটা করে বিয়ে করেছেন, তার নাম আর ধর্ম পরিবর্তন হয়ে গিয়েছে। এই সুমন বাবু নিজেকে প্রকাশ্যে বহুগামী বলে পরিচয় দেন, এবং আমাদের এটা মনে রাখতে হবে ভারতীয় সংবিধান কিন্তু পলিগ্যামিকে বা বহুগামিতাকে অফিসিয়ালি স্বীকৃতি দেয় না, এবং আমাদের এথিক্স কোড মরাল যে রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী বা মানবিকতার খাতিরে মানুষ হিসেবে বর্তমান সমাজ কিন্তু পলিগ্যামিকে স্বীকৃতি দেয় না। তা সত্ত্বেও কবির সুমন বুক বাজিয়ে বলেন তিনি পলিগ্যামাস, তিনি বহুগামী এবং 5 বার বিয়ে করেছেন। তাকে মিডিয়ায় প্রশ্ন করা হয় যে 75 বছর বয়সে এসেও এত চনমনে কি করে, কি সেই রহস্য? তিনি বলেন অবাধ মুক্ত যৌনতা, এটাই নাকি তার চনমনে থাকার রহস্য। সম্প্রতি তিনি একজন হাঁটুর বয়সী মেয়ে বা তার থেকেও ছোট বয়সী মেয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন, এবং এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়। ভাবুন একবার, কিরকম নোংরা মানুষ হলে তবে নিজের যৌন বিকৃত অত্যাচার বা যৌন যেটা বিকৃতি বলে সেটাকে মিডিয়ার সামনে এরকম ভাবে বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে কেউ বলতে পারে তার লালসার গল্পগুলো। আমি ভিডিও শুরুতে ভেবেছিলাম যে কবির সুমনকে ব্যক্তিগত আক্রমণ করব না, কিন্তু যে মানুষ আমাদের ঈশ্বরকে একবার নয় বারংবার অপমান করে, যে মানুষ নিজের সম্মান নিজে বজায় রাখে না, তার সম্মান বজায় রাখার দায় আমাদের অন্তত থাকার উচিত নয়। এতক্ষণ বলছিলাম তার ব্যক্তিগত জীবনের নানা দিকের বিষয়, এবার বলবো কতটা হিন্দু বিরোধী এই সুমন চট্টোপাধ্যায়। শ্রীরামকে নিয়ে তিনি কি কি বলেছেন আমি শুরুতেই আপনাদের দেখিয়েছি। বছরখানেক আগে তিনি মা কালীকে নিয়ে 4টি লাইনের একটি গান বেঁধেছিলেন, এবং সেই গানে তিনি মা কালীকে মাগি বলে সম্বোধন করেন। মাফ করবেন আমি শব্দটা উচ্চারণ করছি, কিন্তু তিনি ঠিক যে শব্দটা গানে লিখেছিলেন সেই শব্দটাই আমি এখানে ব্যবহার করলাম। তখনও সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক প্রস্থ হৈ হৈ হয়েছিল। তিনি অবশ্য নিজের সমর্থনে যুক্তিও খাড়া করেছিলেন। আর তিনি মানে এই কবির সুমন শুধু হিন্দু বিদ্বেষী তা নয়, তিনি দেশদ্রোহীও বটে। অপারেশন সিন্দুরের পর কবির সুমন বলেছিলেন এসব অপারেশন সিন্দুর টিন্দুর নাকি একটা বুজরুকি, দেশপ্রেম নাকি বুজরুকি। শুধু দেশদ্রোহী নয়, এই কবির সুমন একজন ভণ্ডও বটে। বাংলাদেশে যখন বারংবার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তখন একটি শব্দও খরচ করেননি এই কবির সুমন। আবার বাংলাদেশের একজন শহীদ আবু সাইফকে নিয়ে কলমের পর কলম, খাতার পর খাতার পাতা তিনি নষ্ট করে গিয়েছেন। যখন হাসিনা পরবর্তী বাংলাদেশে মানে হাসিনা ভারতবর্ষে চলে আসার পর সেখানে ভারতের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের পতাকার উপর আক্রমণ নেমে এসেছিল, তখনও কবির সুমন গান বেঁধেছিলেন, যে গানের ভাষা ছিল দেশপ্রেম টেম বড় কথা নয়, পতাকা পোড়ানো বা পতাকা বড় বিষয় নয়, তিনি পতাকাহীন সীমানাহীন একটা পৃথিবীর স্বপ্ন দেখছেন, এরকম একটা ভাব বাচ্চা মানে এরকম টাইপের একটা গান তিনি বেঁধেছিলেন। নিজেকে তিনি বুদ্ধিজীবী বলে প্রমাণ করেন। আবার বাংলাদেশের বুদ্ধিজীবী লেখিকা তাসলিমা নাসরিন যখন বাধ্য হয়ে ভারতে চলে এসেছিলেন তার পাশে দাঁড়াননি কবির সুমন, বরং তিনি চান তাসলিমা নাসরিন যাতে কলকাতায় না ফেরে, তিনি যেন বাংলাদেশে ফেরত যান। তিনি মনে করেন লজ্জা উপন্যাস যেটার জন্য বাংলাদেশে ব্যান করা হয়েছিল তাসলিমা নাসরিনকে, সেটা নাকি বিজেপির প্রোপাগান্ডা,
বিজেপির লোকজন নাকি তার এই বই ট্রেনে বাসে ঘুরে ঘুরে বিক্রি করেছিল। ভাবুন কতটা নোংরা মিথ্যাবাদী হলে তবে এমন কথা বলা যায়। আজকে বাংলা বাঙালি নিয়ে অনেক কথা বলছেন সুমন। আপনার কি মনে আছে একটি প্রথম সারির চ্যানেলের সাংবাদিককে তিনি কি ভাষায় কথা বলেছিলেন? তিনি বলেছিলেন বাংলার মাকে, আর আমি উচ্চারণ করলাম না, অত্যন্ত নোংরা ঘৃণ্য ভাষায় তিনি গালি দিয়েছিলেন এবং তারপর হুমকিও দিয়েছিলেন যেখানে খুশি ব্রডকাস্ট কর। দেখুন সেই ভিডিও। চৌধুরী বলছিলাম স্যার, রিপাবলিক বাংলা থেকে। রিপাবলিক ওই সুরের বাচ্চা আরএসএস এর টিভি? স্যার আমি তো ওই আরএসএস এর টিভি? হ্যাঁ স্যার। রাখ, টেলিফোনটা রেখে দে, কিন্তু জয় শ্রীরাম বলে রেখে দে টেলিফোনটা। স্যার আমি তো বল জয় শ্রীরাম রেখে দে, সাংবাদিক জয় শ্রীরাম রেখে দে। না স্যার ওই বিষয় না স্যার, রেখে দে জয় শ্রীরাম, রেখে দে। না স্যার এখনো পশ্চিমবাংলায় বাংলা রে স্যার, এটা তোর মাওড়া হিন্দুদের দেশ না, রেখে দে। আমি স্যার বাঙালি হিসেবেই মানে তুই রেখে দে বাঙালির মাকে, রেখে দে শালা শুয়োরের বাচ্চা। বাঙালি হিসেবেই মানে তুই রেখে দে বাঙালির মাকে, রেখে দে শালা শুয়োরের বাচ্চা। যখন এই বিষয়টা নিয়েও মিডিয়ায় হই হই হলো তখন আত্মপক্ষ সমর্থনে তিনি সাংবাদিকদের নিজের বাড়িতে ডাকেন এবং একটি সংবাদ সম্মেলন করে তাদের হাতে একটি বিবৃতি ধরিয়ে দেন। যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। সেই বিবৃতিতে লেখা ছিল যে তাকে কেউ দোষী বলতেই পারে, কিন্তু ভারতের আইন তাকে সুযোগ দিচ্ছে নির্দোষ প্রমাণ করার। মানে কেউ যদি তার বিরুদ্ধে আদালতে যায়, তিনি নিজেকে ভারতের আইন মোতাবেক, ভারতের আইনের ফাঁক ফোকর ব্যবহার করে নির্দোষ প্রমাণ করে ফেলবেন। আসলে কি জানেন তো, আমাদের ভারতবর্ষের না এটাই সমস্যা। একটা গণতান্ত্রিক দেশ, তাই যে যা খুশি বলতে পারে বাক স্বাধীনতার নামে, যে যখন খুশি দেশকে অপমান করতে পারে, আমাদের ধর্মকে অপমান করতে পারে। এটা যদি চীন হতো বা রাশিয়া হতো, সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে একটা কথা বলা মানে রাষ্ট্রদ্রোহিতা। হয়তো সেই ব্যক্তিকে আর কিছুদিন পর খুঁজেও পাওয়া যেত না। এরকম বহু উদাহরণ আমরা চীনের ক্ষেত্রে দেখেছি। এই কবির সুমনের মতো লোকরা আসলে সুবিধেবাদী, মিথ্যেবাদী। বাম আমলে বাম বুদ্ধিজীবী সেজে এরা বাম জামানার সুযোগ সুবিধা পেয়েছে। তারপর তৃণমূল আসার পর এই কবির সুমন তৃণমূলের সাংসদও হয়েছিলেন। এখনো নিশ্চয়ই বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন, আর তাই 2026 নির্বাচনের আগে মাঠে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট করার জন্য। কিন্তু লাখ কথার এক কথা, আমরা আমাদের ভগবান শ্রীরামকে এত বড় অপমান করার পর আমরা কি চুপ করে বসে থাকবো? আমরা কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ গড়ে তুলবো না বা আইনি পথে হাঁটবো না? আমাদের দাবি থাকবে না যে যতক্ষণ না এই কবির সুমনকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়ন করা হচ্ছে, আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ চলতে থাকবে। আপনাদের কি মনে হয়, কি করা উচিত আমাদের? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।